চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। খোঁজ নিতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামায়াত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন আজ। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো চলমান প্রাথমিকের। ক্ষুব্ধ অভিভাবকরা। শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। উত্তরায় টাকা দিলেই মেলে সেবা, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রের। জড়িত কর্মকর্তা কর্মচারীরাও প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। সমঝোতা ছাড়াই শেষ হল উইটকফ কুশনারের বৈঠক। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহজিন। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চীন ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন বুধবার। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যান ৩ বাহিনীর প্রধান। হাসপাতালে বেগম জিয়ার খোঁজ নেওয়ার পর তার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এদিন রাতে ৩ বাহিনীর প্রধানরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন। রাত ৯টার পর একে একে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আসেন এভারকেয়ার হাসপাতালে। বেগম জিয়ার চিকিৎসায় বুধবার সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে চিকিৎসকদের আলাদা 2টি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে আসবে বলে ডাক্তার জাহিদের বরাতে গণমাধ্যমে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। রাত 10টার পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান,
নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভারকেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এসএসএফ এর দায়িত্ব। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো তথ্য। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হযবরল শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের জিম্মি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। আর সরকারি চাকরিবিধি লঙ্ঘনকারীদের সতর্ক করে মন্ত্রণালয় বলছে, পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমে বাধাদানকারীরা শাস্তির মুখোমুখি হবেন। শাকির আহমেদের রিপোর্ট।
শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে, বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায়, কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনা আমাদের তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে, কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন করে সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিখন ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস 2তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে, এটাই হলো সমাধানের পথ। পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা, রাজস্ব লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা নির্ধারণ। IMF এর ঋণের শর্ত পূরণে সরকারের উদ্যোগ, ব্যবসা বাণিজ্য নতুন চাপে পড়ার শঙ্কা। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিন প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। অভিযোগ আছে এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোটা অফিসে পাঠায়, আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন, ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না 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 না, তো আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা।
চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোডটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসিকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও, তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো ইয়া দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মালবাড়ি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা? এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়। অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হয়েছে। এলাকায় একজন লোক আইছে 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। আদায়ে পিছিয়ে থাকলেও এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে সরকারের এই উদ্যোগ ব্যবসা বাণিজ্যে নতুন চাপ তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। যদিও মধ্যমায়ের ফাঁদ আর ঋণ নির্ভরতা ঠেকাতে রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা, তাই সংস্কারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। MS আরেফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার। পরে গেল নভেম্বরে 2 বিশেষ সভা শেষে বাড়ানো হয় 55,000 কোটি টাকা। এতে আগের চেয়ে এনবিআর এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 11%। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,000 কোটি টাকার বেশি। তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা 14,000 কোটি, ভ্যাটে 20,350 কোটি, আর আয়করে বাড়ানো হয়েছে 20,000 কোটি টাকা। রাজস্ব যে বাড়াবেন, আপনি সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি? আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন, না আপনার অন্যান্য খাতে বা অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন? হ্যাঁ, গুড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে, শিল্পের উপরে প্রভাব পড়বে, সেটা কিন্তু আপনার আমাদের জন্য সেটা সহনীয় হবে না। প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে। এনবিআর এর উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন, সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তা ভাবনা করতে পারবেন। গেল অর্থ বছরে 2 দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। স্বার্থ এটা আমাদের। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি।
18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। এতে কম বয়সে মা হওয়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। অন্যদিকে বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার সবচেয়ে বেশি। তালাক এবং বহু বিবাহের হারও এই বিভাগে বেড়েছে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। এ পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করেনি। রাজশাহী পুঠিয়ার স্কুল ছাত্রী সামিহার জন্ম নিবন্ধন সূত্রে বয়স 16 বছর। পারিবারিকভাবে সম্মত না হওয়ায় বন্ধুর সঙ্গে অন্যত্র গিয়ে বিয়ে করেন। গত 26 অক্টোবর থেকে সে নিখোঁজ হওয়ায় থানায় মামলা করে পরিবার। পরে ভিডিও বার্তার মাধ্যমে পরিবার জানতে পারে মেয়ের বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আগস্টের 19 তারিখে। এই যে বিয়ের সব ডকুমেন্ট। সর্বোচ্চ গাফলতি আমার জেলা এসপির প্রথম যিনি ছিলেন ফারজানা ইয়াসমিন, উনি, দ্বিতীয়ত হলো শুভ সার্কেল। এদের গাফলতির জন্য আমার মেয়েটা আজকেও পর্যন্ত আমি পাই নাই। ওর তো 15 বছর চলছে, 16 বছরে পড়বে। আমি আমার মেয়েকে চাই, সে যাই হোক, বিয়ে করুক, যাই করুক, তারা আমার মেয়েকে দিয়ে যাক, পরবর্তীতে আমরা সেটা দেখব। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীতে পরিবারের অমতে অল্প বয়সে বিয়ের সংখ্যা বেড়েছে। এদিকে সারা দেশের জনসংখ্যা নিয়ে ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি মাসের জরিপেও এমন তথ্য প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে বেড়েছে বাল্যবিবাহ। 18 বছরের আগে 67% মেয়ের বিয়ে হচ্ছে। শহরে 50 এবং গ্রামে এ হার 56%। এর মধ্যে 15 বছরের আগে বিয়ের পিঁড়িতে বসছেন 13% শিশু। হ্যাঁ, ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? বাচ্চা হয়ে গেছে অল্প বয়সে। এখনকার বাবা মাকে বিয়ে দেওয়া লাগে? আমি চাইছিলাম ম্যাট্রিক পাস করার পর বিয়ে সেরে দিতাম, এখন তো দিতাম না। জরিপের তথ্য বলছে, এ বিভাগে কম বয়সে মা হচ্ছেন সবচেয়ে বেশি মেয়ে। অল্প বয়সে গর্ভধারণ, শিশু ও মাতৃস্বাস্থ্যের জটিলতা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিবাহিত মহিলাদের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা সহিংসতার শিকার সবচেয়ে বেশি। তালাক এবং বহু বিবাহের হারও বেড়েছে। শিক্ষার অভাব, অর্থনৈতিক চাপ, দারিদ্রতা, বাবা মার উদাসীনতা এবং সামাজিক রীতিনীতিকে এসবের জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। নারী নির্যাতনের মূল কারণই হলো বাল্যবিবাহ এবং বহুবিবাহ। বাল্যবিবাহের কারণে নারী নির্যাতনের শিকার হয়। যতই জেন্ডার প্রশিক্ষণ দেই আর নারী পুরুষ সমান অধিকারের কথা বলি, কোন মূল বিষয়টা হলো সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক যে অসাম্যতা, সামাজিক যে মানে নির্যাতন, সেগুলো প্রতিরোধ করতে আমরা পারছি না। প্রশাসন বলছে, বাল্যবিবাহ কমানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়া সহ সচেতনতামূলক নানা কার্যক্রম চলছে। শর্ট মেজার্স হিসাবে আমরা যে কাজগুলো করি সেটা হলো, আমরা যখন উঠান বৈঠক করি, আমরা যখন কমিউনিটি পুলিশিংয়ের কাজ করি, আমরা যখন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তখন আমরা সেই কথাগুলি বলি। বিশেষ করে সমাজে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করি। আইন অনুযায়ী বিয়ের জন্য পুরুষের ন্যূনতম 21 এবং নারীর 18 বছর হওয়া বাধ্যতামূলক। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণের কাজ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, আরডিএ ও ফায়ার সার্ভিস বলছে, বহুতল ভবন নির্মাণে প্ল্যান পাস, নকশা অনুমোদন, ছাড়পত্র বাধ্যতামূলক হলেও তা মানছেন না অনেক ডেভেলপার কোম্পানি ও বাড়ির মালিক। এ কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা ও বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হচ্ছে বলে জানায় আরডিএ। হাবিবুর রহমান পাপুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এক বিল্ডিংয়ের উপর হেলে আছে আরেক বিল্ডিং। অনুমোদন ছাড়া সাহেববাজারের এসএস টাওয়ার 12 তলা পর্যন্ত করায় মামলা সংক্রান্ত জটিলতায় 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর তথ্য মতে, রাজশাহী শহরে বহুতল ভবনের সংখ্যা 3 শতাধিক। 2008 সালে আরডিএর সবশেষ জরিপে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল 58টি। ভবন মালিকরা প্ল্যান পাস, নকশা অনুমোদন, সিটি কর্পোরেশনের উচ্চতা বিষয়ক অনাপত্তিপত্র নিয়েই তারা বিল্ডিং নির্মাণ করছেন। তবে এসব কাগজপত্র দেখাতে পারেননি বিল্ডিং মালিকদের অনেকেই। কেউ আবার কথা বলতে রাজি হননি। অফিস টাইমে আসে মালিকের সাথে কথা বলে। আমাদের অফিস টাইম কোনটা? এখন 12টা একটা দিকে আসেন। ছাড়পত্র লাগে, এগুলো আপনাদের
কোনটার আছে আর কোনটা নাই, এটা আমরা একটু দেখতে চাই। এগুলো বিষয়ে তো আমি নতুন জয়েন করছি, এগুলো আমার কাছে নাই। সবশেষ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনে। তারা বলছেন নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বহুতল ভবনগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। ভূমিকম্প যখন হয়েছিল তখন খুবই ভয় লাগছিল যে পড়ে যায় নাকি। ভয় তো সবসময় একটা কাজ করে যে কখন কি হয় না হয়, এটা সবাই জানে, তারপরে থাকে। নিয়ম নীতি কোনো বালাই নেই, ইচ্ছে মতন তৈরি করে রাখছে। তো এটা তো আসলে একটা ঝুঁকিপূর্ণ বিষয়টা, কখন ভেঙে পড়ে মাথার উপরে। ফায়ার সার্ভিস বলছে বহুতল ভবন নির্মাণ করতে ছাড়পত্র ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার বিধান থাকলেও তা মানছেন না বেশিরভাগ ভবন মালিক ও ডেভেলপার কোম্পানি। বর্তমানে যেভাবে ভূমিকম্প হচ্ছে, প্রত্যেক মানুষ ছাড়পত্র গ্রহণ করে ছাড়পত্রের যে শর্ত মোতাবেক ভবন তৈরি করা উচিত। আর আরডিএ বলছে নিয়ম বহির্ভূতভাবে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমারত পরিদর্শকদের আমরা নোটিশ দিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, বিশেষ কোনো ক্ষেত্রে আমরা ভেঙেও দিয়ে আসছি বর্ধিত অংশগুলো। আরডিএ কর্তৃপক্ষের তথ্য মতে অনুমোদন না নেয়ায় 261 জন ভবন মালিকের শোকজ ও মামলা দায়ের করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এর মধ্যে বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে দ্রুত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এই অঞ্চলের 41টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হলেও গৃহস্থালির কাজে ব্যবহারের কথা বলে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে সেচ দিচ্ছেন কৃষক। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ, একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না পল্লী বিদ্যুৎ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হোসাইনের রিপোর্ট। আধুনিক যন্ত্রে মাপা হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। দিন দিন বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় ক্রমাগত নিচে নেমে যাচ্ছে পানি। এমন পরিস্থিতিতে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সেচের জন্য ভূগর্ভস্থ পানি তোলা এবং নতুন পাম্প বসানো নিষিদ্ধ করেছে সরকার। তবুও বিধিনিষেধ অমান্য করে খোলা মাঠে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে সেচ দিচ্ছেন কৃষক। যখন আমাদের ধানে যখন পানি না পাচ্ছে, পানি একটা পানির জন্য ধানটা মরে যাবে, ওই তখন আমরা পাইপের দ্বারা পানি ছিটাই পানিটা দিই। পানির সংকটটা তলে বসছে, তলে বসার কারণে জমি জায়গা আবাদ করতে পারছে না। ওয়াটার লেভেলটা ডিক্লাইন হয়ে গেছে এবং সেটার রেট প্রায় বছরে বরেন্দ্র অঞ্চলে, হাই বরেন্দ্র অঞ্চলে 1.5 থেকে 2 ফিট পর্যন্ত ওয়াটার লেভেল নিচে নেমে গেছে এবং এটা ভবিষ্যতের জন্য একটা হুমকির শামিল। অনুমতি ছাড়াই মিনি পাম্প দিয়ে বাণিজ্যিক সেচ কাজের ফলে একদিকে ভূগর্ভস্থ পানির সংকট বাড়ছে, অন্যদিকে বৈধ গভীর নলকূপ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বরেন্দ্র কর্তৃপক্ষ বলছে পল্লী বিদ্যুৎকে বারবার জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেই। এটার জন্য খাওয়ার পানির সংকট হবে। এখন কিন্তু কোনো হ্যান্ড টিউবওয়েলে আর পানি উঠে না, তাহলে আসলে সার্বজনীনভাবে সবাই ইফেক্টেড হবে। বরেন্দ্র কর্তৃপক্ষ এখন পর্যন্ত 24% পানি তুলি, আর 76% অন্য লোকেরা তোলে, অন্য সংস্থা প্রাইভেট তারা তোলে, ব্যক্তিগত পর্যায়ে তোলে। এইটাকে কিন্তু ঠেকানোর কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, নিয়ম অনুযায়ী কেউ ব্যক্তিগতভাবে লাইনের আবেদন করলে লাইন দিতে বাধ্য তারা, তবে সেচ কাজে সেই লাইন ব্যবহার করা অপরাধ। একজন গ্রাহক আবেদন করে তখন তো আমাদের নীতিমালা অনুযায়ী সেটা যদি কভার করে তাহলে তো আমরা দিতে বাধ্য। এখন পরবর্তীতে সে যদি অন্য কাজে ব্যবহার করে আইন বহির্ভূতভাবে, সেটা তো এখন আমরা বুঝতে পারবো না। রাজশাহীর 9টি উপজেলায় 2500-এরও বেশি গভীর নলকূপের মাধ্যমে সেচ ব্যবস্থা চালু রেখেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু এর বাইরে গৃহস্থালী দেখিয়ে বসানো মিনি পাম্প কত সংখ্যক জমিতে সেচ দিচ্ছে তার সঠিক তথ্য নেই কারো কাছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। পানি কমে গেলেও বেড়েছে নদী ভাঙন। গত কয়েক সপ্তাহে মহানন্দার গর্ভে বিলীন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বেশ কিছু ফসলি জমি ও বসতবাড়ি। এলাকাবাসী বলছেন গত কয়েক বছর ধরে ভাঙন প্রক্রিয়া চলমান থাকলেও এবছর তীব্রতা বেড়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে মহানন্দা নদীর ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর তীর, হুমকিতে পাশের ফসলি জমি ও বসতবাড়ি।
বর্ষা শেষে নদীর পানি কমে গেলেও হঠাৎ ভাঙন শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা অনুপনগর ও হারমা এলাকায়। পদ্মা নদীর সংযোগস্থলে মহানন্দার দুই পাড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, গত কয়েক বছর ধরে মহানন্দা নদীর ভাঙন দেখা দেয় ওই এলাকার 3.5 কিলোমিটার অংশে। বিলীন হয়ে গেছে ভাঙন রোধে ডাম্পিং করা জিওব্যাগ। এবছর ভাঙন তীব্র আকার ধারণ করার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় অন্তত 9টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। যেটুকু আছে সেটুকু মনে করে আবার নদীর পাশে ভাঙতে চলেছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। এবছরে অনেক জমি ভেঙে চলে গেছে। যাদের হয়তো 1 বিঘা আছে তারা তো আপনার ওই জমিটুক চলে গেছে। ওই জমিটুক যদি না থাকে তাহলে তারা কি খাবে? সরকারের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আমাদের এই নদীটা বাঁধার ব্যবস্থা করার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে, মহানন্দা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মহানন্দা নদীতে এটার পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি জমা দিয়েছি। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে। এটা আলটিমেটলি একনেকে অনুমোদন হলে পরে তখন এই এলাকার লোকজন মহানন্দাতে যে ভাঙন আছে সেই ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে প্রায় 96 কিলোমিটার দীর্ঘ পথ প্রবাহিত হয়ে মহানন্দা নদী অনুপনগর হারমা এলাকায় পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কোনোভাবেই সার সিন্ডিকেট রোধ করতে পারছে না নওগাঁর প্রশাসন। ডিলারদের হাত বদলে চলে যাচ্ছে কালো বাজারে। জেলায় সার সংকট দেখিয়ে বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে চাষিদের। তাদের অভিযোগ, কৃষি বিভাগের অসাধু কর্মকর্তার সহযোগিতায় চলছে সার সিন্ডিকেটদের কারবার। আর কৃষি বিভাগ বলছে অসাধু কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। ধান কেটে তোলার পর আলু ও সরিষা চাষের মৌসুম চলছে বরেন্দ্র জনপদে। জমি প্রস্তুত করে অনেকে বিপাকে পড়েছেন সার নিয়ে। চাষিরা সার কিনতে ডিলারদের কাছে যাচ্ছেন, কিন্তু দেখানো হচ্ছে সরবরাহ ঘাটতি। আর এতেই বস্তাপ্রতি 500 থেকে 600 টাকা বেড়ে গেছে সারের দাম। কৃষকদের কাছে সার সংকট দেখানো হলেও রাতের আধারে চড়া দরে মিলছে এসব সার। সম্প্রতি নওগাঁর মান্দায় 60 বস্তা সার কালোবাজারে বিক্রির সময় আটক করে সেনাবাহিনী। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সঙ্গে ডিলারদের গোপন সমঝোতায় সারের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সিন্ডিকেট তৈরি করা হয়েছে। সরকারি রেট 1000 টাকা, যেখানে আমরা 1600 টাকা দিয়ে কিনি, 1650 দিয়ে কিনছি। খরচ এখন 1750 টাকা দিয়ে কিনে নিচ্ছে বাইরে থেকে, আর ডিলারের কাছে গেলে 1050 টাকা, কিন্তু সার নেই। 26 বিঘা আমরা লাগাতাম আলু প্রতি বছরই, কিন্তু এই বছর সারের দাম বেশি হিসেবে আলু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কালোবাজারে সার বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের তালিকা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আর কৃষি বিভাগের কেউ জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি কর্মকর্তার। এক উপজেলা থেকে আরেক উপজেলায় বাইরে সার যাওয়ার কোনো আইনগত বিধান নেই, সেজন্য সারগুলো জব্দ করা হয়েছে। আর যে ডিলারের সম্পর্কে অভিযোগ এসেছে সেই ডিলারের ওখানে আমরা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেব। আমরা আসলে চড়া দরে বিক্রি হওয়ার অভিযোগ আসলে পাচ্ছি না। যদি আমরা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সারের মধ্যে সংকট নেই, কারণ যা বরাদ্দ ছিল আমরা সব সারই ঠিক মতো উঠতেছে এবং সব পর্যায়ে চলে যাচ্ছে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ জেলার বিএডিসি ও বিসিআইসি ডিলারদের বিরুদ্ধেও। এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যবসায়ী নেতার। একজন কৃষক বললো যে তোর সারের দরকার নাই, 2 বস্তা কি 1 বস্তা নিয়ে আসলে তোকে আমি 100 কি 200 টাকা দিব, এরকম চিটার বাটপার আছে, যার জন্যই আজকে এটা বিশৃঙ্খলা হচ্ছে। নওগাঁয় কৃষক পর্যায়ে সার সরবরাহের জন্য বিএডিসির 207 এবং বিসিআইসির 127 জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলায় চলতি মৌসুমে 65,000 হেক্টর জমিতে সরিষা, 31,000 হেক্টর জমিতে আলু ও পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এজন্য ব্যবসায়ীরা সরকারের ঘর থেকে নভেম্বরে সার উত্তোলন করেছে 43,800 মেট্রিক টন। নওগাঁর জলছত্র মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। আবহাওয়া পরিবর্তনে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই মুহূর্তে মেহেরপুর জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। 250 শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালটি চলছে 100 শয্যা জনবল এবং অবকাঠামো এবং অন্যান্য সুবিধা দিয়ে।
কিন্তু 100 শয্যার বিপরীতে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে 250-এর অধিক রোগী ভর্তি রয়েছে। এই আবহাওয়ার যে পরিবর্তন, এই আবহাওয়া ঠান্ডার কিছুটা আভাস আসার সাথে সাথে কিন্তু হাসপাতালে যে সকল রোগীরা ভর্তি হচ্ছে তার মধ্যে অধিকাংশই রয়েছে হাসপাতালে ঠান্ডাজনিত রোগী, এবং ঠান্ডাজনিত এইসব রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে নিউমোনিয়া, ব্রঙ্কালাইটিস, হাঁপানি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। এবং যে সকল রোগীরা ভর্তি হচ্ছে তার মধ্যে অধিকাংশই কিন্তু শিশু রোগী আমরা পেয়েছি। এছাড়াও নারী এবং পুরুষ ওয়ার্ডে কিন্তু আমরা বেশ কিছু রোগী পেয়েছি যারা হাঁপানিজনিত কারণে, যারা বয়স্ক শ্রেণীর মানুষ, তারা হাঁপানিজনিত কারণে এখানে ভর্তি হয়েছে। এবং শিশুরা বেশি বিপাকে পড়েছে, কারণ অল্পতে তারা ঠান্ডাতে ভুগছেন। এবং হাসপাতালে যারা আছেন আমরা বেশ অনেকেই সিট না পেয়ে হাসপাতালের বাইরে অবস্থান করতে দেখছি। এবং সেক্ষেত্রে তারা কিন্তু হাসপাতালে যারা বাইরে অবস্থান করছে তাদের একটা অভিযোগ যে আসলে ঠান্ডাজনিত কারণে তারা ভর্তি হয়ে আরো ঠান্ডার মধ্যে পড়ছেন, এবং ঠান্ডার কারণে তারা কিন্তু বেশ বিপাকে পড়ছেন। এবং হাসপাতালে যে সকল রোগীরা আছেন তাদের কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোর মধ্যে তারা সিট না পাওয়া বা হাসপাতালে বেড না পাওয়া যেমন একটি অভিযোগ, তার পাশাপাশি তারা কিন্তু ওষুধ সংকটের কথাও বলছেন। তারা জানাচ্ছেন যে যে সকল রোগের কারণে তারা ভর্তি হয়েছেন সেই সকল রোগের ক্ষেত্রে অধিকাংশই তারা কিন্তু কোনো ধরনের ওষুধ পাচ্ছেন না। হাসপাতালের থেকে ওষুধ না পাওয়ার কারণে তারা বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের একটা মোটা অঙ্কের আর্থিক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানাচ্ছেন। তো হাসপাতালে যে সকল রোগীরা এই সকল রোগীরা যারা এসেছেন তার মধ্যে অধিকাংশ যারা রয়েছেন নিম্ন শ্রেণী, তারা কিন্তু কিছুটা বিপাকে পড়ছেন, কারণ তাদেরকে হাসপাতাল থেকে যে সুবিধা পাওয়া দরকার সেই সুবিধা কিন্তু তারা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা জানাচ্ছেন যে এখনো ওষুধ বরাদ্দ নেই, এবং জনবল সংকট সহ অন্যান্য সংকটের কারণে তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এই ছিল মেহেরপুরের ঠান্ডাজনিত কারণে রোগীদের এবং হাসপাতালের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম মেহেরপুর জেনারেল হাসপাতালে। বগুড়ায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অনেক পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে পদায়ন না হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদানে স্বল্প শিক্ষকদের হিমশিম অবস্থা। অন্যদিকে চরাঞ্চলের বিদ্যালয়গুলোর ভবনের বেহাল দশায় ভূমিকম্প ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ছাদের পলেস্তরা খসে পড়ছে, দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এটি বগুড়ার সারিয়াকান্দির কাজলাচরের বেড়া পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। প্রায় অর্ধযুগ ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ভবনটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে শতবর্ষ পুরনো পাশের চরজামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো আধাপাকা ভবনে চলছে পাঠদান কার্যক্রম। শুধু এই দুটি নয়, এমন ভঙ্গুর দশায় পাঠদান চলছে সারিয়াকান্দির ষোলতলা ও দুরুটের চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে। 150-র বেশি আধাপাকা বিদ্যালয় ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করেন শিক্ষার্থীরা। হয়েছে শিক্ষক সংকটও, কোনো কোনো বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষকও। স্কুল ভেঙে গেছে, এখন তো সেই ভয় লাগতেছে। আমাদের দেওয়াল যে ভাঙা যদি ভালো হতো আমাদের অনেক ভালো লাগতো, আর আমাদের শিক্ষক যে 3 জন তাহলে 6 জন হলো আমার অনেক ভালো লাগতো। পুরো বছরটা 2 জন শিক্ষক দিয়ে স্কুলটা পরিচালনা করছি, আর বিদ্যালয়ের ভবনের অবস্থা খুবই খারাপ। বর্তমানে আমরা 3 জন শিক্ষক আছি। এই 3 জন শিক্ষক দিয়ে আমাদের পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। 3 জনের পক্ষে তাদের পাঠদান এবং তাদের দেখাশোনা সব বিষয়ে একটু দুরূহ হয়ে পড়ছে। এই স্বল্পতা দূরীভূত করার জন্য যেখানে বেশি শিক্ষক রয়েছেন সেখান থেকে যদি আপনি শিক্ষক এখানে দিতে পারেন তাহলে আমার মনে হয় যে শিক্ষক সংকট অনেকটা দূরীভূত হবে। তবে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খুশির খবর, আসার খবর, প্রধান শিক্ষক পদে পিএসসি থেকে সার্কুলার দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক পদে আমাদের অধিদপ্তর থেকে সার্কুলার দেওয়া হয়েছে এবং সম্ভাব্য পরীক্ষার ডেটও নির্ধারণ করা হয়েছে। এই 2টি পদে পরীক্ষা হলে আমাদের যে শিক্ষক স্বল্পতা এটা দূর হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে বগুড়ার 12 উপজেলার 1601টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে 865টিতে। এছাড়া শূন্য রয়েছে সহকারী শিক্ষকের আরও 474টি পদ। আর সংস্কারের প্রয়োজন এমন ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে অন্তত 200টি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া।
ভারতে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় নাটোরে কমেছে বিষমুক্ত শুটকি মাছের উৎপাদন, সেই সঙ্গে দাম কমেছে স্থানীয় বাজারে। রফতানি শুরু না হলে শুটকির ভালো দাম পাওয়া সম্ভব নয় বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। বিলের পানিতে জাল ফেলে তোলা হয় মাছ, নেওয়া হয় পাড়ে, সেখানেই মাছ কেটে পরিষ্কারের পর রোদে শুকানো হয়। নাটোরের সিংড়ার নেঙ্গুন এলাকার শুঁটকি পল্লীতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শুঁটকি তৈরির কাজ। এখানকার বিষমুক্ত শুঁটকি কিনতে আশপাশের জেলা থেকেও যান ক্রেতারা। তবে রপ্তানি না থাকায় কমে এসেছে শুঁটকি উৎপাদন, কমেছে দামও। প্রকারভেদে প্রতি কেজি শুঁটকি বিক্রি হয় 150 থেকে 900 টাকা পর্যন্ত। এতে খুব একটা লাভ হচ্ছে না উৎপাদনকারীদের। তারা কুটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদ্রে শুকায়। পথচারী যারা ক্রেতা, যাদের মন আকৃষ্ট করতে পারে, তারা এখানে উপস্থিত দাঁড়িয়ে কিনে নিয়ে যায়। চলন বিলের শুটকিরা বিষমুক্ত এবং অনেক সুস্বাদু, ভালো। এবছরে মাছ না হওয়ার কারণে আমরা অনেক লসে আছি। যা আছে এই নিয়ে আমাদের আর কি কোনো রকম করে দিনপথ চলছে। এই মাছটা শুধু যায় ইন্ডিয়া যদি এই মাছটা তো নেয়, তাহলে এই মাছের দাম আমরা মানে দামটা ভালো পাই, মানে বাংলাদেশের ব্যাপারীরাই কিনে ইন্ডিয়া পাঠায়। মৎস্য বিভাগ বলছে সরকারি উদ্যোগে আবারও শুটকি রফতানি শুরু হলে উৎপাদনকারীরা ভালো দাম পাবেন। ভারতে আমাদের শুটকি রপ্তানি হয়ে থাকে, উৎপাদিত শুটকি সৈয়দপুরের মাধ্যমে। বর্তমানে এটি বন্ধ রয়েছে। সরকারি উদ্যোগ নিলে আমাদের শুটকি উদ্যোক্তারা যথাযথ মূল্য পাবে। গত বছরে চলন বিলের সিংড়ায় 320 মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নৌ-ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে। এমন হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে 5 ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। দুই দেশের আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন, যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন এ যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তবে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যাবে। এটি ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করি। এটি আধুনিক অর্থে পূর্ণমাত্রার যুদ্ধ নয়। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ বেছে নেয় তবে পরিস্থিতি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে আলোচনার জন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘণ্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনার গতি ও যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা তাকে আশাবাদী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। বিশ্বকাপের দল গোছানোর কাজ সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরম্যান্সে দরজা খুলতে পারে বাকিদের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে 5 সিরিজ জয়ের রেকর্ড করার পর এমনটাই জানালেন এই উইকেট কিপার ব্যাটার। সাব্বির মিথুনের রিপোর্ট। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে।
প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 5 সিরিজ জয়, 1 বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। 1.5 বছরে মানিয়ে নিয়েছেন বেশ। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ড ওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে এইভাবেই চিন্তা ভাবনা করে ডিফারেন্ট কিছু হতেও পারে। সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি। সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই, উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করবো না। প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। জাতীয় দলের পাট চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা। অধিনায়কের একটাই আবদার, ইনজুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা। অন্তত 10 ম্যাচ বাংলাদেশকে এই টি-20 ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি। লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে। সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চতে পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন। লিটন কুমার দাস ওই একটাই প্রত্যাশা করছেন, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো একটা সাফল্য এনে দিতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। খোঁজ নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামাত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন আজ। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এবার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এবং আন্দোলনে স্থবির শিক্ষাঙ্গন। মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এখনো চলমান প্রাথমিকের। ক্ষুব্ধ অভিভাবকরা, শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ অর্জিত আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।